হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আজকে আধুনিক ভারতের ইতিহাসের একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি লাস্ট ক্লাসে আধুনিক ভারতের ইতিহাসের যে ইংরেজরা কিভাবে আমাদের দেশে তাদের সাম্রাজ্য বিস্তার করলো সেই সম্পর্কে আলোচনা করেছি। বিভিন্ন যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, সেগুলো আমি সমস্ত কিছু আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব যে তারা আমাদের এই ভারতবর্ষে কিভাবে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। তার মানে কি, বিভিন্ন অ্যাক্ট তারা নিয়ে এসেছিল। অ্যাক্টগুলো কোথা থেকে এসেছিল না, ব্রিটিশ ক্রাউন থেকে, মানে ইংল্যান্ড থেকে এসেছিল। সেই অ্যাক্টগুলো কোম্পানিকে বলা হয়েছিল এই অ্যাক্ট অনুযায়ী তারা যাতে আমাদের এই দেশকে পরিচালনা করে। তাহলে সেই অ্যাক্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে একটা দুটো প্রশ্ন আসে। ঠিক আছে, এই অ্যাক্টকে আমি মূলত দুটো ভাগে ভাগ করেছি। একটা কি, একটা হচ্ছে কোম্পানির শাসন ব্যবস্থা, আর হচ্ছে ক্রাউনের শাসন ব্যবস্থা। মানে কোম্পানির কাছ থেকে যখন তার সমস্ত ক্ষমতা ব্রিটিশ ক্রাউন নিয়ে নিল, সেটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। তারপরে তারা বিভিন্ন অ্যাক্ট আমাদের ভারতবর্ষে লঞ্চ করেছিল, সেগুলো একটা আলাদা জায়গায় আমি পড়াবো তোমাদেরকে। আর তার আগে 1858 সালের আগে যেটা কোম্পানি আমাদের ভারতবর্ষে শাসন করেছিল, সেটা আমি আজকে তোমাদের কাছে আলোচনা করছি পয়েন্ট আকারে। প্রত্যেকটা বুলেট পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো করে যাও, এইখান থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, খাতাতে এটা নোট ডাউন করে নাও। আমি একদম বুলেট পয়েন্ট দিয়ে ছক আকারে বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করো, ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, সেখানে আমি বিভিন্ন রকম কিছু ইম্পর্টেন্ট ডেটা বলবো, যেগুলো খাতায় তোমরা নোট ডাউন করবে। তাহলে শুরু করছি, দেখো। তাহলে কোম্পানির শাসন ব্যবস্থা কত সাল থেকে না, 1773 থেকে 1858 খ্রিস্টাব্দ। এটা আমি লিখে রেখেছি, কারণ 1757 সালে পলাশী যুদ্ধ হয়। ঠিক আছে, তারপর রবার্ট ক্লাইভ আমাদের বাংলার দায়িত্ব নেয়। ঠিক আছে, তারপরে এই 1773 খ্রিস্টাব্দে প্রথম অ্যাক্ট লঞ্চ করা হয়, যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেট করার জন্য। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট। তাহলে প্রথম অ্যাক্ট হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্টের মেন মানে প্রশ্নটা কিভাবে আসবে, প্রশ্নটা এই পয়েন্ট একটা তোমাকে লিখে দেবে পরীক্ষাতে, যে বুলেট পয়েন্টগুলো বলছি তোমাকে জিজ্ঞেস করবে এইটা কোন অ্যাক্ট অনুযায়ী হয়েছে। ঠিক আছে, মানে তোমাকে একটা জানতে চাইবে, বিভিন্ন অ্যাক্ট অপশনে দেবে, কোন অপশনটা সঠিক সেটা তোমার কাছে জানতে চাইবে। তাছাড়াও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি কিন্তু অ্যাক্টের মধ্যে ঢুকিয়ে রেখেছি, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 কি হয়েছে না, গভর্নর অফ বেঙ্গলের পরিবর্তে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে গভর্নর অফ বেঙ্গলের পরিবর্তে কি হয়েছে, গভর্নর জেনারেল হয়ে গেছে। এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নয়। কিন্তু ভালো করে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখতে হবে। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম কে ছিলেন, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তার প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে নিযুক্ত হয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এটা রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। ক্লিয়ার? এরপর পয়েন্টটা দেখো, সমস্ত সামরিক অসামরিক ক্ষমতা দেওয়া হয় এই গভর্নর জেনারেলের হাতে। ঠিক আছে, এবং এদের একটা কাউন্সিলও ছিল, এখানে আরো 4 জন মেম্বার ছিল। এত ডিটেলস জানার প্রয়োজন নেই, আমি তাও বলে দিচ্ছি। গভর্নর জেনারেলের সঙ্গে আরো 4 জন এই কাউন্সিলে আরো সদস্য ছিল। ঠিক আছে, তাহলে সেটা সেই গভর্নর জেনারেলের হাতে বা এই কাউন্সিলের হাতে পুরো সামরিক অসামরিক সমস্ত ক্ষমতা দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে আর এটাও এসেছে, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, সেটা হচ্ছে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, যে সুপ্রিম কোর্ট বর্তমানে আমাদের দিল্লিতে আছে, সেই সুপ্রিম কোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয় কিন্তু কলকাতাতে। কত সালে? 1774 সালে। কোন অ্যাক্ট অনুযায়ী, এটা প্রশ্ন আসে পরীক্ষায়। সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 খ্রিস্টাব্দে। এবং এর প্রথম প্রধান বিচারপতি, আমি বললাম না এক্সট্রা কিছু ডেটা থাকবে, দেখো এটা অ্যাক্টের মধ্যে নয়, কিন্তু এই অ্যাক্ট রিলেটেড। ঠিক আছে, আমি সেটা লিখে দিয়েছি, যেটা তোমার পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, স্যার ইলিজা ইম্পে। পরীক্ষায় এসেছে, বহুবার এসেছে পরীক্ষায়। স্যার ইলিজা ইম্পে হচ্ছে প্রথম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। কোথায় না, কলকাতা সুপ্রিম কোর্টে।
তার প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। কোন অ্যাক্ট অনুযায়ী? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1774 সালে। আর প্রথম প্রধান বিচারপতি হন স্যার ইলিজা ইম্পে। কতগুলো প্রশ্ন এখান থেকে তৈরি হলো বুঝতে পারা গেছে। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বললাম, ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর প্রথম গভর্নর যদি বলে, প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ, গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট হচ্ছে পিটের ভারত শাসন আইন। এটা কি না, পিটের ভারত শাসন আইনটা হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্টের, ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টটাকে জাস্ট কিছু সংশোধন করা হয়েছিল। ঠিক আছে, মানে একটা সংশোধনী অ্যাক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন। কত সালে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে? সেটা হচ্ছে 1784 সালে। এই অ্যাক্ট অনুযায়ী কি করা হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যক্রমকে পৃথক করা হয়। মানে বাণিজ্যিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম এই দুটোকে পৃথক করা হয় কোন অ্যাক্ট দ্বারা? পিটের ভারত শাসন আইন দ্বারা, যেটা রেগুলেটিং অ্যাক্টে ছিল না। ঠিক আছে, পৃথক করা ছিল না। নেক্সট কি, একটি বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠা করে। ঠিক আছে, একটি বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠা করে কিসের জন্য? এই যে রাজনৈতিক আর বাণিজ্যিক কার্যক্রমকে পৃথক করার জন্য। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল। ক্লিয়ার? বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠা করা হয় কোন অ্যাক্ট অনুযায়ী? পিটের ভারত শাসন আইন 1784। লাস্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, কোম্পানির মধ্যে একটি দ্বৈত শাসন ব্যবস্থা স্থাপন করে। এই দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু রবার্ট ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা নয়। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়াল বলে, ওটা যেমন ডুয়াল গভর্নমেন্ট ছিল ইংরেজিতে, এটাকে বলে ডাবল গভর্নমেন্ট। ঠিক আছে, ডাবল গভর্নমেন্ট। ডাবল গভর্নমেন্ট মানে কি? এই যে বাণিজ্যিক আর রাজনৈতিক এই ক্ষমতা দুটোকে পৃথক করা, এটাই হচ্ছে দ্বৈত শাসন। এই সেন্সের দ্বৈত শাসন, এটা কিন্তু রবার্ট ক্লাইভের দ্বৈত শাসন নয়। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? নেক্সট দেখো চার্টার অ্যাক্ট 1793। দেখো এই অ্যাক্ট গুলো প্রত্যেকটা দেখো 20 বছর পর পর এসেছে। দেখো ভালো করে, 1773 রেগুলেটিং অ্যাক্ট, তারপর 1793 হচ্ছে চার্টার অ্যাক্ট, তারপর 1813 চার্টার অ্যাক্ট, তারপর দেখো 1833 এর চার্টার অ্যাক্ট, 1853 চার্টার অ্যাক্ট। প্রত্যেকটা দেখো 20 বছর পর পর এসেছে। ক্লিয়ার? মাঝে এটা একটা সংশোধনী অ্যাক্ট বলে এটা এখানে এসেছে। ক্লিয়ার? তাহলে চার্টার অ্যাক্ট 1793 কি বলেছিল না, কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যের অধিকারকে আরো 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়। এই রেগুলেটিং অ্যাক্টও 20 বছরের জন্য দেওয়া হয়েছিল। 20 বছর পর কত হচ্ছে? 73 আর 20 93, আরো 20 বছর বাড়িয়ে দেওয়া হলো, মানে 1813 খ্রিস্টাব্দ। আর এইটার মেন খুব ইম্পর্টেন্ট, সেটা চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা হয় 1793 খ্রিস্টাব্দে। যখন ভূমি রাজস্ব ব্যবস্থা আমি পড়াবো তখন এটা আরো ডিটেলস বলবো। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। তখন আবার বলবো আমি, তাও বলে রাখছি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। কোন অ্যাক্ট অনুযায়ী? এটা কিন্তু প্রশ্ন আছে, চার্টার অ্যাক্ট 1793। ক্লিয়ার? নেক্সট দেখো 1813, তাহলে 20 বছরের জন্য বাড়ি দিয়েছিল। 20 বছরের জন্য বাড়ি দিয়েছিল এই চার্টার অ্যাক্ট অনুযায়ী, একচেটিয়া বাণিজ্যের অধিকারকে 20 বছর বাড়িয়ে দিয়েছিল। এরপর দেখো চার্টার অ্যাক্ট 1813-তে কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য সেটার অবসান ঘটে। ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। 1813 খ্রিস্টাব্দে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। একচেটিয়া বাণিজ্য বলতে কি না, সেখানে মাত্র শুধুমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাই বাণিজ্য করতে পারবে, অন্য কোনো কোম্পানি কোনো দেশ থেকে কেউ এখানে বাণিজ্য করতে পারবে না। কোথায় না, ভারতবর্ষে। এটা হচ্ছে একচেটিয়া বাণিজ্য। সেটার অবসান ঘটে যায় কত সালে? 1813 সালে। মানে ওপেন হয়ে যায়, ওপেন মার্কেট, যে কেউ বাণিজ্য করতে পারে। শুধুমাত্র এক্সেপশনাল থাকে চা আর চীনের সাথে বাণিজ্য। চায়ের বাণিজ্য এবং চীনের সাথে বাণিজ্য শুধুমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারবে এই অ্যাক্ট অনুযায়ী, চার্টার অ্যাক্ট 1813। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? নেক্সট পয়েন্ট দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছে। খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশ ও ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয় কোন অ্যাক্ট অনুযায়ী? 1813 চার্টার অ্যাক্ট অনুযায়ী। খ্রিস্টান মিশনারি 1813 সালে চার্টার অ্যাক্ট। ভালো করে এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আমি বারবার বলছি, ভালো করে দেখো, ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো ভুল হয়। ঠিক আছে, আমি সেগুলো বলে দিচ্ছি, তাই ক্লাসটা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখো ভালো করে। তাহলে খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশ এবং ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয় চার্টার অ্যাক্ট 1813 অনুযায়ী। তাহলে দুটো এখান থেকে বুলেট পয়েন্ট আছে, যেটুকু দরকার আমি সেটুকুই বলছি। এখান থেকে অনেক পয়েন্ট আছে কিন্তু আমি সেগুলো তোমাদের কাছে আলোচনা করছি না, যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই বলছি।
এবার দেখো এটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাক্ট কোম্পানির শাসনে, সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1833। সব থেকে ইম্পর্টেন্ট কি না, চা ও চীনের সাথে একচেটিয়া বাণিজ্যেরও অবসান ঘটে। কোন 1813তে কি সমস্ত একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল, কিন্তু চা এবং চীনের সাথে একচেটিয়া বাণিজ্য এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে থেকে গেছিল। এই 1833 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী এটারও অবসান ঘটে, মানে সমস্ত একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে 1833 সালে কমপ্লিট। বাংলার যে গভর্নর জেনারেলের পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায়। আমি কি বললাম, এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস, আর প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো লিখে দিয়েছি, লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্রথম। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্রথম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। মনে থাকবে তো? তাহলে বাংলার গভর্নর জেনারেল পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল পদ তৈরি হয়। আইন কমিশন প্রতিষ্ঠা করা হয়। প্রথম সভাপতি কে হয়েছিল? ম্যাকাউলি। প্রথম সভাপতি হয়েছিল ম্যাকাউলি। পরবর্তীকালে পড়বে ম্যাকাউলি মিনিটস বলে একটা জিনিস আছে, ঠিক আছে? তাহলে ম্যাকাউলি প্রথম আইন কমিশনের সভাপতি হয়েছিল ম্যাকাউলি, ঠিক আছে? এবং প্রথম ল মেম্বারও ছিল ম্যাকাউলি, ঠিক আছে? তাহলে আইন কমিশন প্রতিষ্ঠা করা হয় কোন অ্যাক্ট অনুযায়ী? চার্টার অ্যাক্ট 1833। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে দাস ব্যবস্থার অবসান ঘটানো হয় চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দে। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছে। কোন অ্যাক্ট অনুযায়ী স্লেভারি বা দাস ব্যবস্থার অবসান ঘটানো হয়? সেটা হচ্ছে 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। আচ্ছা, স্লেভারি বা দাস ব্যবস্থার অবসান কত খ্রিস্টাব্দে, ঠিক আছে, ঘটে, অবসান ঘটানো হয়, সেটা তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? নেক্সট দেখো লাস্ট অ্যাক্ট, সেটা হচ্ছে লাস্ট অ্যাক্ট মানে কোম্পানির শাসনের লাস্ট অ্যাক্ট, ঠিক আছে? সেটা হচ্ছে 1853 চার্টার অ্যাক্ট, ঠিক আছে? এরপর ক্রাউন, ব্রিটিশ ক্রাউন নিজেদের হাতে ক্ষমতা নিয়ে নেবে। কত সালে সেটা আমি বলছি। তাহলে 1853 চার্টার অ্যাক্টে কি বলা হয়েছে না, কোম্পানির শাসনের জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করা হয়নি। এতদিন পর্যন্ত কি করা হচ্ছিল? প্রত্যেকটা 20 বছর করে বাড়িয়ে বাড়িয়ে যাওয়া হচ্ছে, তাই তো? 73, 93, 13, 33, 53। এরপরে কিন্তু আর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, মানে প্রায়ই আসে। সেটা হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বেসামরিক কর্মচারীদের নিয়োগের জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করে। মানে ওপেন একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে ভারতীয়রাও অংশগ্রহণ করতে পারবে সিভিল সার্ভিস পরীক্ষায়। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তোমরা কমেন্টে জানাবে প্রথমে আইসিএস পরীক্ষায় কোন ভারতীয় পাস করে, উত্তীর্ণ হয়। এটা কমেন্টে জানাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় কি আইসিএস পরীক্ষায় পাস করেন, এটা কমেন্টে জানাবে। এটা পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে? তাহলে এই আইসিএস বা সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষা, ওপেন কম্পিটিটিভ এক্সাম কোন অ্যাক্ট অনুযায়ী হয় না? 1853 চার্টার অ্যাক্ট। এর আগে পর্যন্ত কিন্তু সিভিল সার্ভেন্টরা সব ইংরেজরাই হতো। ক্লিয়ার? এরপর থেকে ভারতীয়রাও সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ পায়। নেক্সট দেখো, আইন পরিষদে ভারতীয় সদস্যের অন্তর্ভুক্তির অনুমতি দেয়, ঠিক আছে? তাহলে আইন পরিষদে প্রথম ভারতীয় সদস্য, ঠিক আছে, মানে ভারতীয়রা প্রথম আইন পরিষদের সদস্য বা আইন কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হতে পারে কোন অ্যাক্ট অনুযায়ী? 1853 চার্টার অ্যাক্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাক্ট। ক্লিয়ার? তাহলে এই যে ইম্পর্টেন্ট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এইগুলো হচ্ছে কোম্পানি শাসন ব্যবস্থার মেন অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে শাসন পরিচালনা করেছিল, ঠিক আছে? এবং এই সব অ্যাক্ট থেকে আমাদের ভারতীয় সংবিধান তৈরি হয়েছে পরবর্তীকালে। সেগুলো তুমি দেখবে, সংবিধানও আমি পড়াবো। সংবিধানে বলেওছি অনেক সময় যে কোন কোন অ্যাক্ট থেকে আমরা কি কি নিয়েছি। বিশেষ করে 1935 সালের ভারত শাসন আইন, সেটা বলা হয়েছে। দেখবে কোন কোন জায়গা থেকে আমরা কোন সংবিধান থেকে কি নিয়েছি, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা আমি অলরেডি ক্লাস করেই রেখেছি। তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো।
এরপরে 1858 সালে এই কোম্পানি শাসন ব্যবস্থার অবসান ঘটে। ঠিক আছে, তখন ব্রিটিশ ক্রাউন এই শাসনভার গ্রহণ করে এবং তারা বিভিন্ন অ্যাক্ট প্রয়োগ করে। সেগুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো। মানে এরপরে দেখবে যে আমাদের 1858 সালে কোম্পানির হাতে আর শাসনভার দেওয়া হবে না। ঠিক আছে, মহারানী ঘোষণাপত্র আসবে, সেগুলো আমি পড়াবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো কমেন্টে উত্তর দাও। আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও।